এর পরবর্তীতে যাব আমাদের পরবর্তী আলোচক এইচ.এম. জহিরুল ইসলাম, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা দক্ষিণ। আপনার কাছে আমি প্রথমে জানতে চাইবো যে আসলে আপনারা কি ইসলাম আন্দোলনের অবস্থান কি এই সংখ্যানুপাতিক হার বা পিয়ার পদ্ধতি নির্বাচনের ব্যাপারে আপনাদের আমির এবং নায়েব আমির আমরা বক্তব্য শুনেছি, সেক্ষেত্রে আমি আপনার কাছে এই প্রশ্নটি করবো না। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং এমপি মন্ত্রী পদে দুইবারের বিষয়, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন আসলে যে এই বিষয়টি কতটুকু যৌক্তিকতা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বিসমিহি সুবহানাহু তাআলা হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আসলে আমি এতক্ষণ পর্যন্ত আমাদের বিজ্ঞ দুজন আলোচক, আমাদের বাংলাদেশের একটা রাজনৈতিক দল লেবার পার্টি, সেই লেবার পার্টির চেয়ারম্যান জনাব ফারুক রহমান সাহেব, এবং আমাদের হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যুব যে সংগঠন, সেই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ইতিপূর্বে আমাদের নরেন্দ্রনাথ মজুমদার সাহেব। ওনাদের আলোচনাগুলো আসলে খুব বেশি মনোযোগ দিয়ে আমি শুনতেছিলাম। আসলে আমি জনাব আব্দুর রহমান সাহেব, আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন করার আগে আমি আসলে জানি না আমি কতটুকু আলোচনা করতে পারি, তবে আমার কাছে মনে হয়েছে এখানে আজকের যে সুনির্দিষ্ট বিষয়টা, যে বিষয়ের উপর আজকের এই আলোচনার ব্যাপারে একটা দলের চেয়ারম্যান হিসেবে জনাব ফারুক রহমান সাহেব এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছেন, আসলে ফারুক ভাইয়ের আলোচনা থেকে সুনির্দিষ্ট কোনো মেসেজ আমরা আসলে পাইনি। তার কারণ হচ্ছে, মানে এই ধরনের বক্তব্য পার্টির অন্যান্য নেতারা দিতে পারে, কিন্তু একজন চেয়ারম্যান তো সে স্পেশালি সে সুনির্দিষ্ট বক্তব্য দিবে, যে বক্তব্যটা আমরা ফারুক ভাইয়ের বক্তব্যে এটা আসলে আমরা পাইনি। আর আমাদের নরেন্দ্রনাথ মজুমদার সাহেব, উনিও আসলে হিন্দুদের যে দীর্ঘ আলোচনা তিনি করলেন, এটাই বাস্তবতা যে হিন্দু ধর্মের ভাইয়েরা ওনারা যে অবস্থানে আছে, এই যে আত্ম উপলব্ধিটা এতক্ষণ ভাই আলোচনার মধ্যে যেটা ফুটায় তোলার চেষ্টা করেছেন, যে হিন্দু ধর্মের ভাইদের অধিকার আদায়ের জন্য তাদের নিজস্ব বলয়ের মধ্য থেকেই নির্বাচনে অংশগ্রহণ এবং তাদের দাবি আদায়ের জন্য সংসদে প্রতিনিধিত্ব করা, এটার যে দাবিটা, আসলে এই উপলব্ধিটা সকলের মাঝে আসুক। হিন্দু ধর্মের ভাইদের তাদের যে মৌলিক দাবি এদেশের নাগরিক হিসেবে, সেই দাবিগুলো, সেই মৌলিক দাবিগুলো তাদের আদায় হোক, এটা খুব ভালো একটা মেসেজ আমি আশা করি। আরেকটা বিষয় হচ্ছে, আমি শুরুতে একটু আলোচনা করি, আসলে সংখ্যানুপাতিক যে নির্বাচন বা পিয়ার পদ্ধতি, সংক্ষেপে যেটাকে আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোপরি এই বাংলাদেশে পিয়ার পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচনের দাবির প্রথম প্রবক্তা হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনারা জেনে থাকবেন 2008-এর যে নির্বাচন হলো, সেই 2008-এর নির্বাচনের আমাদের যে 8 দফা যে দাবি ছিল, সেই 8 দফার মধ্যেই এই দাবিটা অন্তর্ভুক্ত ছিল। তবে বিগত 4 বছর যাবত আমরা ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের শেষ সময়ে এসে, অর্থাৎ 2024-এর যে নির্বাচনটা হলো জানুয়ারিতে, সেই নির্বাচনের 4 বছর আগে থেকেই আমরা পিয়ার পদ্ধতি বা সংখ্যানুপাতিক হারের যে নির্বাচন, সেই নির্বাচনের দাবিতে আমরা ধারাবাহিক কর্মসূচি এবং জনমত গঠনের জন্য দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর প্রতিনিধিত্বশীল লোকদেরকে নিয়ে আমরা ঢাকাতে আমাদের দলের চেয়ারম্যান তিনি একাধিক জাতীয় মানের প্রোগ্রাম করেছেন, সেমিনার করেছেন, মত বিনিময় করেছেন, এই বিষয়গুলো জনমত সৃষ্টি করার জন্য এই কাজগুলো করেছেন। অর্থাৎ আমার বলবার মূল কথাটা হচ্ছে, পিয়ার পদ্ধতির যে নির্বাচন, সংখ্যানুপাতিক হারের যে নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ দাবির প্রথম প্রবক্তা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাই। তো সেই হিসাবে আমরা আপাদমস্তক এই দাবির পক্ষেই আমাদের অবস্থান, আমাদের দলের অবস্থান, এবং আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মীদের এই পিয়ার পদ্ধতির নির্বাচনের পক্ষেই আমাদের অবস্থান। এটা কেন? এখন প্রশ্ন হচ্ছে এটা কেন? দেখেন, 1 নম্বর কথা হলো,
আজকে পিআর পদ্ধতির নির্বাচনে এটা স্বাভাবিকভাবেই তো আমি আসলে এই মেসেজটা যেহেতু অনেক মানুষ দেখবে, আজকে দেখছে বা ভবিষ্যতেও দেখবে, এই জন্য কথাগুলো আমি আপনার মাধ্যমে বা পিপল ভয়েসের মাধ্যমে সকলের মাঝে ছড়িয়ে যাক, এই জন্য আমি কথাগুলো বলছি। দেখেন, আজকে কথার কথা, ঢাকা ২ নির্বাচনী আসন, গত নির্বাচনে 2018 সালের যে নির্বাচন, প্রায় 4,90,000 ভোটার ছিল। সেখানে যিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি 1,78,000 মানে 2,10,000 বা এরকম সামথিং কিছু ভোট তিনি পেয়েছেন। বাকি বিএনপির যিনি প্রার্থী ছিলেন তিনি ভোট পেয়েছেন। আমি যেহেতু সেই নির্বাচনে প্রার্থী ছিলাম, আব্দুর রহমান সাহেব আপনি যদি সবার ফেসটা একটু দেন একসাথে। আমি যেহেতু ঢাকা ২ নির্বাচনী আসনে আমিও প্রার্থী ছিলাম হাত পাখার প্রতীক নিয়ে 2018 নির্বাচনে। সেখানে আমার দলের প্রতীক নিয়ে আমি নির্বাচনতে আমিও কিছু মানে আমারও কিছু ভোট ছিল। তো দেখা গেছে যে একজন প্রার্থী সেই প্রায় 5 লক্ষ ভোটারের মধ্য থেকে সে 3 ভাগের 1 ভাগ ভোটও সে পায় নাই। তারপরও সে এই অঞ্চলের বিপুল বিরাট জনগোষ্ঠীর এই অঞ্চলে তিনি এমপি বা সংসদ সদস্য মনোনীত হয়েছেন, নির্বাচিত হয়েছেন। কিন্তু তার মতের, তার আদর্শের তাকে এমপি হিসেবে চায় না, এরকম লোকের সংখ্যা তো অনেক গুণ বেশি এই আসনের মধ্যে। তো সেই হিসেবে এই বর্তমান যে প্রচলিত বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থাটা চালু রয়েছে, এই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আসলে জনগণের প্রতিনিধিত্বটা ঠিক মতো হয় না। এই জন্য এই সিস্টেমের পরিবর্তন করা দরকার। এবং আরো কারণ হচ্ছে, দেখবেন এই প্রচলিত যে নির্বাচনী সিস্টেমটা, এই সিস্টেমের কারণে এলাকা ভিত্তিক গডফাদার তৈরি হয়, সন্ত্রাসীদের অবস্থা তৈরি হয়, এলাকার মধ্যে ক্যাডার ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড চালু হয় শুধুমাত্র এই নির্বাচনী পদ্ধতির কারণে। আজকে যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন যদি হতো বা একটা প্রতীকের উপরে ভিত্তি করে যদি নির্বাচন হতো, তাহলে কিন্তু এলাকায় এলাকায় বড় বড় গডফাদার সন্ত্রাসী তৈরি হওয়ার কোনো সুযোগ থাকতো না। এবং এমপিদের, মন্ত্রীদের, উপজেলা চেয়ারম্যানদের, জেলা পরিষদের চেয়ারম্যানদের নিজস্ব বলয়ে তাদের ক্যাডার বাহিনী তৈরি হইতো না। এই জন্য মানে স্বাভাবিকভাবেই এই নির্বাচনের এই ব্যবস্থাটা একটা নতুন বাংলাদেশে, বর্তমান 2024 যে গণ অভ্যুত্থান ফ্যাসিস্টের বিরুদ্ধে, এই নতুন বাংলাদেশে আসলে এই রাজনৈতিক সংস্কারের মধ্যে এই নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে আসলে এর সুফল জনগণ, এই বিপ্লবের সুফল জনগণ ভোগ করতে পারবে না। এই জন্য এই নির্বাচনী ব্যবস্থা আসলে পরিবর্তন করা দরকার। আরেকটা বিষয় দেখেন, ছোট যদি এই বর্তমান যে প্রচলিত যে নির্বাচন ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা পরিবর্তন করে যদি পিআর পদ্ধতির নির্বাচন হয়, তাহলে ছোট ছোট যে দলগুলো আছে, এই দলগুলো, আমি এক কথায় যদি সোজা বাংলায় যদি বলি, তাহলে ছোট ছোট রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক দল যেগুলোর সাথে ঐক্য হয়েছে তাদের কৃতদাস গোলামে পরিণত হয়। তারা তাদের আজ্ঞাবহ কর্মচারীর মতো তারা ব্যবহার হয়। এই সিস্টেম, এই পদলেহী স্বভাব, এই পদলেহনের স্বভাব রাজনীতির অবস্থা, রাজনীতির ময়দান থেকে দুর্বৃত হবে যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচনের সিস্টেম যদি চালু হয়। এবং শুধু এটাই না, আজকে দেখবেন রাজনৈতিক দলগুলো, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যাদের নিবন্ধন আছে, তারা বড় বড় বক্তব্য দেয়। 10 জন মানুষ নাই কেন্দ্রীয় কমিটিতে, সারা বাংলাদেশে 10টা নেতা নাই, সারা বাংলাদেশে 200 মানুষ পাবে না। তারা কিছু টোকায় আর কিছু দোকানের কর্মচারী ভাড়া কইরা তারা মিছিল মিটিং করে যে বড় বড় বক্তব্য দেয় এবং তাদের বড় দলগুলোর মানে দৃষ্টি আকর্ষণ করবার যে চেষ্টা করে, এই সমস্ত অপরাজনীতি, সংখ্যানুপাতিক হারের নির্বাচনের সিস্টেম চালু হলে এই অপরাজনীতি বন্ধ হবে। তখন রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব দলকে শক্তিশালী করবার সুযোগ এবং মনের থেকে আগ্রহটা তৈরি হবে। সাথে সাথে দেখেন, যদি সংখ্যানুপাতিক হারের নির্বাচন বা পিআর পদ্ধতির নির্বাচনের সিস্টেম যদি আমাদের বাংলাদেশে চালু হয়, তাহলে আজকে দেখবেন একজন অশিক্ষিত নাচনেওয়ালি গায়কী, যার শরীর দেহ বিক্রি করে, আমি এটা আসলে বলতে চাই না, যার যার একমাত্র ইনকামই হচ্ছে গলার কণ্ঠ এবং তার শরীর, এর বাহিরে তার কোনো ধরনের কোনো যোগ্যতা নেই, এমন লোকদেরকেও আমরা সংসদে প্রতিনিধিত্ব করবার নজির আমরা দেখেছি। আজকে যদি এই শ্রেণীর নিম্ন, যাদের বকলম অশিক্ষিত লোকগুলো, যদি এরকম অনেক ব্যবসায়ী আছে যারা স্বাক্ষর পর্যন্ত ঠিকমতো করতে পারে না, তারাও সংসদে
মানে প্রতিনিধিত্ব করবার সুযোগ পেয়েছে। কেন? শুধুমাত্র এই অপরাজনীতির কারণে। আজকে যদি সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতির নির্বাচন যদি হতো, তাহলে যোগ্য, শিক্ষিত, প্রতিভাবান এবং প্রতিশ্রুতিশীল লোকরাই সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে এবং অযোগ্য, অথর্ব, গডফাদার এবং সন্ত্রাসী, কালো টাকার মালিক এবং অশিক্ষিত লোকগুলো সংসদে যাওয়ার সিস্টেম চিরতর বন্ধ হয়ে যাবে। এবং আমি এই জন্য যে সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন বর্তমান 2024-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরবর্তীতে যে একটা দেশের মধ্যে আমূল সংস্কার, শুরুতেই যে রাজনৈতিক সংস্কার করা দরকার, এই রাজনৈতিক সংস্কারের জন্য আমাদের এই প্রচলিত চলমান বাংলাদেশের যে নির্বাচনী পদ্ধতি, এই পদ্ধতিটা পরিবর্তন করা দরকার। এবং সাথে সাথে আপনি একটা জিনিস দেখবেন, আজকে এই পদ্ধতিটা তো পৃথিবীতে নতুন না। আজকে জাতিসংঘের অধীনে প্রায় 170+ দেশ জাতিসংঘের অধীনে প্রতিনিধিত্ব তারা করেন, জাতিসংঘের সদস্য বা তাদের এই সংস্থার সাথে সম্পৃক্ত। তার মধ্যে প্রায় 71টা দেশের মধ্যে এই পিয়ার পদ্ধতির নির্বাচনের সিস্টেমটা, মানে পুরোপুরি না হলেও আংশিক হলেও অনেক দেশে এই সিস্টেমটা চালু আছে এবং উন্নত রাষ্ট্রগুলিতেও এই সিস্টেমটা চালু আছে। সেই হিসেবে এটা নতুন কিছু নয়, আমাদের বাংলাদেশের জন্য হয়তো এটা নতুন হতে পারে, কিন্তু অরিজিনাল মানে বাস্তবিক পক্ষে এই সিস্টেমটা নতুন কোনো সিস্টেম না। আর সবচেয়ে বড় যে কথা হলো যে আমরা আসলে পিয়ার পদ্ধতির এই নির্বাচনের এই দাবিটা এই জন্যই করতে, আজকে দেখেন অনেক দল আছে, আমি নাম নিতেছি না, আমি নিঃসন্দেহে আমি সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। এখানে আমাদের নরেন্দ্রনাথ মজুমদার সাহেব রয়েছেন, হিন্দু ধর্মের যে ভাইয়েরা রয়েছেন, আমাদের এই দেশের নাগরিক, তারা আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা, আমাদের দেশ গড়ার আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা, তারা তাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা অবশ্যই রয়েছে। তো আমি সকল রাজনৈতিক দল এবং সকল ধর্মের লোকদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই যে কথাটা বলতে চাই যে আমাদের এই বাংলাদেশের সামগ্রিক যে অবস্থান, এই অবস্থানে এখন দেশের সার্বিক অবস্থাটা বোঝার পরেও আজকে পিয়ার পদ্ধতির নির্বাচনের বিরোধিতা মুষ্টিময় কয়েকটা দল, একটা দুইটা দল, মুষ্টিময় একটা দুইটা দলই তারা বিরোধিতা করছে। হয়তো তারা বড় দল, আমি স্বীকার করছি, কিন্তু কেন তারা বিরোধিতা করে জানেন? তাদের বিরোধিতার মূল কারণ এটা হতে পারে, আমি জানি না, অতীতে তারা আওয়ামী লীগের চাইতে কোনো অংশে ফ্যাসিস্ট হিসেবে কম ছিল না। তাদের অতীতের ফ্যাসিস্ট আচরণ আবার জাতির সামনে চাপিয়ে, জাতির উপরে চাপিয়ে দেওয়ার জন্যই তারা পিয়ার পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করছে। এবং ছোট দলগুলো যারা পিয়ার পদ্ধতির নির্বাচনের বিরোধিতা যারা করেন, আমি আসলে অন্যভাবে কেউ নিবেন না, আমি শুধুমাত্র ওয়ান ম্যান শো দলের মধ্যে ব্যক্তি কেন্দ্রিক দল যারা চালান, তারা মাত্র শুধু একটা আসনের জন্য বা তাদের কি বলে রুটি রুজির জন্য হয়তো তারা এই বিরোধিতাটা করতেছেন। অন্যথায় পিয়ার পদ্ধতির একটা যৌক্তিক বিষয়, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া অধিকাংশ রাজনৈতিক দলগুলোই মানে চোখে পড়ার মতো যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে, সকল রাজনৈতিক দলগুলোই এই পিয়ার পদ্ধতির নির্বাচনের ক্ষেত্রে অনেকটাই একমত হয়েছেন বা কাছাকাছি চলে এসেছেন। এই জন্য আমি, আমার দল যেহেতু এই ব্যাপারে প্রস্তাবই করেছে সরাসরি, তো আমি এবং আমার দলের সর্বস্তরের নেতা কর্মীরা, বিশেষ করে ঢাকা 2 নির্বাচনী আসন কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর এবং সাভারের জনগণের পক্ষ থেকে আমি পিয়ার পদ্ধতির নির্বাচনেরই দাবি করতেছি। এবং পিয়ার পদ্ধতির নির্বাচন হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, তাদের মৌলিক অধিকার আসলে সুপ্রতিষ্ঠিত হবে। এই জন্য পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করছি। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, একটা জিনিস দেখেন, আজকে আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে মাসের পর মাস আমরা বাড়িঘর ছাড়া ছিলাম এই জালিম ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনের সময়ে। আজকে কি পরিমাণ আবেগ নিয়ে আমরা জালিমের বুলেটের সামনে দাঁড়িয়েছিলাম। আমরা জীবন বাজি রেখে কেরানীগঞ্জ থেকে শত শত লোক আমরা মিছিলে মিটিং এ পাঠাইতাম, জীবন বাজি রেখে। লোক বুড়িগঙ্গার মতো এই নোংরা পানি সাত্রীয় নেতা কর্মীরা বুড়িগঙ্গা পার হয়ে ঢাকার আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। আজকে এই তো এত বিপুল বিরাট সংগ্রামের এবং রক্তক্ষয়ী জীবনের এতগুলো জীবন বিসর্জনের পরেও যদি আমাদের রাজনৈতিক অঙ্গনে যদি সংস্কার না হয়,
তাহলে এই বিপ্লব আসলেই অর্থবহ হবে না। এই জন্য রাজনৈতিক অঙ্গনে সংস্কার দরকার, পরিবর্তন দরকার। এই পরিবর্তনের জন্য সর্বপ্রথম নির্বাচনী চলমান যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার পরিবর্তন করা দরকার। ধন্যবাদ জনাব আব্দুর রহমান মোল্লা সাহেব, ধন্যবাদ আমাদের জনাব বড় ভাই ফারুক আহমদ সাহেব এবং আমাদের নরেন্দ্রনাথ মজুমদার সাহেবকে।